করছি মিওসিস কোষ বিভাজনের পার্ট 2। এখানে আমরা মিওসিস কোষ বিভাজনের বিভিন্ন ফেজগুলি দেখব। কোষ বিভাজনটি মূলত দুটি পর্যায়ে ঘটে, একটি হলো মিওসিস 1, অপরটি মিওসিস 2। প্রতিটি মিওসিসই মাইটোসিসের মতো চারটি দশায় বিভক্ত: মিওসিস 1 প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1 এবং টেলোফেজ 1, এবং মিওসিস 2 তে প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 এবং টেলোফেজ 2। প্রোফেজ 1 দশাটি এবার 5টি উপদশায় বিভক্ত, যেমন লেপ্টোটিন বা লেপ্টোনিমা, জাইগোটিন বা জাইগোনিমা, 3 প্যাকাইটিন বা প্যাকাইনিমা, ডিপ্লোটিন বা ডিপ্লোনিমা এবং 5 নম্বর ডায়াকাইনেসিস। মিওসিস কোষ বিভাজনটিকে আমরা সংক্ষেপে দেখব। প্রথম মিওসিসের মাধ্যমে একটি ডিপ্লয়েড কোষ দুটি হ্যাপ্লয়েড কোষে রূপান্তরিত হয়। এটি মিওসিস 1। এখানে যেহেতু ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে গেল, হ্রাস পেল, তাই এটিকে হ্রাস বিভাজন বা ইংরেজিতে হেটেরোটাইপিক বিভাজন বলে। এর পরবর্তীতে মিওসিস 2 এর মাধ্যমে এই প্রতিটি হ্যাপ্লয়েড কোষ পুনরায় মাইটোসিসের মতো বিভাজিত হয়ে সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি কোষ বিভাজনের মাধ্যমে মোট 4টি হ্যাপ্লয়েড কোষ তৈরি করে। যেহেতু মিওসিস 2-তে ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না, তাই মিওসিস 2-কে সমবিভাজন বা হেটেরোটাইপিক বলা হয়। আমরা দেখেছিলাম যে মিওসিস 1-এর যে প্রোফেজ 1, এটি আবার 5টি উপদশায় বিভক্ত: লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। এবার এই প্রোফেজ 1-এর বিভিন্ন উপদশাগুলি সংক্ষেপে জানব। প্রোফেজের প্রথম উপদশা লেপ্টোটিন বা লেপ্টোনিমা। এই লেপ্টোটিন বা লেপ্টোনিমা শব্দের অর্থ হলো, গ্রিক শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে, দুটো শব্দের সমন্বয়ে গঠিত। একটি হলো লেপ্টান, যার অর্থ সরু, এবং নিমা, যার অর্থ হলো সুতা বা থ্রেড। এবার দেখব লেপ্টোটিন এই উপদশাটিতে বা লেপ্টোনিমা উপদশাটিতে কি কি ঘটনা ঘটে। প্রথমত, প্রোফেজ 1-এর যে লেপ্টোটিন বা লেপ্টোনিমা উপদশায় নিউক্লিয়াসটি আয়তনে বৃদ্ধি পায়। খুব স্বাভাবিক, একটি কোষ বিভাজনের দিকে এগোচ্ছে, তাহলে নিউক্লিয়াসটিকে আয়তনে বৃদ্ধি পেতে হবে। এবং টার্মটি থেকে আমাদের অপর একটি বৈশিষ্ট্য মনে থাকবে, এই সময় যে ক্রোমোজোমগুলো থাকে সেগুলো যে জট পাকানো অবস্থা খুলে গিয়ে সুস্পষ্ট সুতোর মতো গঠন ধারণ করে। আমি এখানে দুটো হোমোলোগাস ক্রোমোজোমকে দেখাচ্ছি, একটি লাল এবং একটি কালো রেখার দ্বারা। এই রকম সরু ক্রোমোজোমগুলো, তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্য আমরা লিখব যে সরু স্পষ্ট সুতার মতো গঠন তৈরি করে ক্রোমোজোমগুলো। পরবর্তীতে প্রাণীকোষের ক্ষেত্রে যে সেন্ট্রোজোমটি থাকে, সেই সেন্ট্রোজোমটি বিভাজন শুরু হয়, বিভাজিত হয়ে উভয় মেরুর দিকে যাত্রা শুরু করে। তার ফলে খুব স্বাভাবিক যে বেমতন্তু গঠন, সেটি বেমতন্তু গঠন শুরু হয়ে যায়। তাহলে অপর একটি বৈশিষ্ট্য আমরা পেলাম যে বেমতন্তু গঠন শুরু এবং যে সেন্ট্রোজোম সেটি বিভাজিত হচ্ছে। এরপরে প্রাণীকোষের ক্ষেত্রে লেপ্টোটিনে অবশ্যই এই বৈশিষ্ট্যটি খুবই গুরুত্বপূর্ণ। প্রাণীকোষের ক্ষেত্রে দেখা যায় যে ক্রোমোজোমগুলি সরু সুতার মতো গঠন তৈরি করছে,
তাদের প্রান্তদ্বয় পরস্পর বিশেষ অ্যাটাচমেন্ট দ্বারা নিউক্লিয় পর্দার সঙ্গে যুক্ত হয়। বিশেষ করে যে দিকটিতে সেন্ট্রোজোম অবস্থান করে ঠিক সেই দিকটিতে বিশেষ অ্যাটাচমেন্ট দ্বারা যুক্ত হয় এবং অনেকটা ফুলের তোড়া বা ফুলের মালার মতো গঠন তৈরি করে। এই রকম গঠনটিকে বলা হয় বোকে স্টেজ। এই বোকে স্টেজ নামকরণ করেন বিজ্ঞানী ডার্লিংটন। অনেক সময় উদ্ভিদ কোষের ক্ষেত্রেও এরকম গঠন তৈরি হয় এবং সেই অবস্থাটিকে বলা হয় সাইনেজেসিস। অর্থাৎ যে ক্ষেত্রে উদ্ভিদ কোষের ক্রোমোজোমগুলো এরকম ফুলের তোড়ার মতো নির্দিষ্ট কোনো একটি দিকে যুক্ত হয়ে ফুলের তোড়ার মতো যে গঠনটি তৈরি করে তাকে সাইনেজেসিস বলা হয়। আবার অনেক সময় দেখা যায় উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোনো একটি বিন্দুতে ক্রোমোজোমগুলো যুক্ত হয়ে একটি বিন্দুতে হয়তো যুক্ত হয়ে থাকলো, দিয়ে এরকম ফুলের তোড়ার মতো ঝুলতে থাকলো। এইরকম গঠনটিকে সাইনেজেটিক নট বলা হয়। লেপ্টোটিন দশাতে ক্রোমোজোমগুলো স্পষ্ট হলেও এদের যে সুতোর মতো গঠন, সেখানে দুটো ক্রোমাটিডকে সুস্পষ্টভাবে দেখা যায় না। একটি ক্রোমোজোমে যে দুটো ক্রোমাটিড সেটিকে পৃথক করা বেশ মুশকিল হয়। তাই ক্রোমোজোমগুলি ডায়াড অবস্থাতে থাকা সত্ত্বেও ক্রোমোজোমগুলিকে মোনাড বলেই মনে হয়। তাহলে লেপ্টোটিন উপদশাটি একটু কুইক রিভিউ করা যাক। প্রথমত, লেপ্টোটিন উপদশায় নিউক্লিয়াসটি আয়তনে বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত, ক্রোমোজোমগুলি প্যাঁচ খুলে গিয়ে জালিকাকার গঠনটি সরু স্পষ্ট সুতোর মতো গঠন তৈরি হবে, যেটি টার্মটি থেকে আমরা বৈশিষ্ট্যটি মনে রাখতে পারব। এই পর্যায়ে বেমতন্তু গঠন শুরু হবে, সেন্ট্রোজোম বিভাজিত হয়ে দুই প্রান্তের দিকে এগোতে থাকবে প্রাণীকোষের ক্ষেত্রে। বোকে স্টেজ, এটি খুব গুরুত্বপূর্ণ লেপ্টোটিন উপদশাতে। বোকে স্টেজে কি হবে, যে ক্রোমোজোমগুলি সমস্ত ক্রোমোজোমগুলি পরস্পর কাছে আসবে এবং তাদের প্রান্তদ্বয় কি হবে, একটি নিউক্লিয় পর্দার একটি নির্দিষ্ট দিকে যুক্ত হয়ে বিশেষ অ্যাটাচমেন্ট দ্বারা যুক্ত হয়ে একটি ফুলের তোড়ার মতো গঠন তৈরি করবে, যেটিকে বিজ্ঞানী ডার্লিংটন বোকে স্টেজ বলে অভিহিত করেছেন। এইরকম যে নিউক্লিয় পর্দার সঙ্গে যুক্ত অবস্থা ক্রোমোজোমের, একে পোলারাইজড ক্রোমোজোমও বলা হয়। আর লাস্ট অফ অল, ক্রোমোজোমগুলি যদিও ডায়াড অবস্থায় দুটি ক্রোমাটিড যুক্ত অবস্থায় রয়েছে, তবুও ক্রোমোজোমগুলিকে স্পষ্টভাবে ক্রোমাটিডগুলোকে পৃথক না করতে পারায় এগুলিকে মোনাড বলে মনে হবে। প্রোফেজোয়ানের দ্বিতীয় উপদশা জাইগোটিন বা জাইগোনিমা। জাইগোনিমা এটিও একটি গ্রিক শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে, যেটি ও নিমা এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত। জাইগনের অর্থ হলো পেয়ার বা জোর, আর নিমার অর্থ আগের মতনই সুতো। এই উপদশাটিতে যে ঘটনাটি ঘটবে সেটি হলো ক্রোমোজোমগুলো আরো সুস্পষ্ট হবে এবং পেঁচিয়ে মোটা আকৃতি ধারণ করবে। তাহলে ক্রোমোজোমগুলো সুস্পষ্ট হলো এবং পেঁচিয়ে আরো মোটা হবে, এবং হোমোলোগাস যে ক্রোমোজোমগুলি পরস্পর
পরস্পরের আরও কাছাকাছি আসবে এবং যে টার্মটিতে যেটি বলা হচ্ছে জাইগোন অর্থাৎ পেয়ারিং, জোর বাঁধার যে ঘটনাটা, হোমোলোগাস ক্রোমোজোমগুলি এই অবস্থায় এসে জোর বাঁধবে। এই জোর বাঁধার যে ঘটনাটি সেটিকে বলা হচ্ছে সাইন্যাপসিস। তাহলে এই সাইন্যাপসিসে সাহায্য করার জন্য বিশেষ নিশ্চয় গঠন থাকবে। এটি আমরা মনে করলাম একটি ক্রোমোজোম, অপর একটি ক্রোমোজোম। সমস্ত ক্রোমোজোম দুটি পরস্পর কাছে আসলো এবং এদের মাঝে যে জোর দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় হতে পারে। মূলত জোর বাঁধা শুরু হয় সেন্ট্রোমিয়ার অঞ্চল থেকে টেলোমিয়ারের মাঝামাঝি যে কোনো জায়গাতে হতে পারে, বা মূলত শুরু হয় সেন্ট্রোমিয়ার অঞ্চলের কাছাকাছি কোনো জায়গা থেকে। এই জোর বাঁধার জন্য বিশেষ একটি গঠন যার নাম হলো সাইন্যাপটোনমিনাল কমপ্লেক্স। এই গঠনটি জোর বাঁধতে সাহায্য করে, অর্থাৎ সাইন্যাপসিসে সাহায্য করে সাইন্যাপটোনমিনাল কমপ্লেক্স। সাইন্যাপটোনমিনাল কমপ্লেক্স কিছুই নয়, একটি নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত বিশেষ গঠন যেটি দুটি ক্রোমোজোমকে জোর বাঁধতে খানিকটা ব্যাগের চেন যেভাবে জোর বাঁধে ঠিক সেই রকমভাবেই সাইন্যাপটোনমিনাল কমপ্লেক্স এই দুটো ক্রোমোজোমকে অ্যাটাচ করতে সাহায্য করে। এবং সাইন্যাপটোনমিনাল কমপ্লেক্সের যেহেতু এখানে চেনের মতো, জিপের মতো একটা ব্যাপার আছে, গঠনগুলিও বিভিন্ন ধরনের জিপ প্রোটিন দ্বারা, সাইন্যাপটোনমিনাল কমপ্লেক্স জিপ প্রোটিন দ্বারা গঠিত। এই যে সমস্ত প্রোটিনগুলো সাইন্যাপটোনমিনাল কমপ্লেক্স গঠন করে, এই প্রোটিনগুলো গঠন কিন্তু শুরু লেপটোটিন দেওয়ার সাথেই হয়ে যায় এবং গঠনটি সাইন্যাপটোনমিনাল গঠনটি কমপ্লেক্সটির গঠন এসসি সাইন্যাপটোনমিনাল কমপ্লেক্সের গঠন কমপ্লিট হয় জাইগোটিন বা জাইগোনিমা উপদশায় এসে। জাইগোটিন উপদশাতে যখন সমস্ত ক্রোমোজোমগুলির জোর বাঁধা সম্পূর্ণ হয়ে যায়, সেই অবস্থায় যে গঠনটি তৈরি হয় এরকম জোর বাঁধা ক্রোমোজোমটি, সমস্ত ক্রোমোজোম দুটির, তাকে বলা হয় বাইভ্যালেন্ট। তাহলে জাইগোটিন উপদশায় সমস্ত ক্রোমোজোমগুলি পরস্পর জোর বেঁধে বাইভ্যালেন্ট গঠনটি তৈরি করে এবং সেন্ট্রোজোমটি খুব স্বাভাবিক আরও পরস্পর থেকে দূরে সরতে থাকে এবং বেমতন্তু গঠন আরও এগোতে থাকে। তাহলে যে সমস্ত বৈশিষ্ট্যগুলি আমরা পেলাম জাইগোটিন উপদশাতে, সেগুলি হলো ক্রোমোজোম আরও সুস্পষ্ট এবং মোটা হতে থাকে, ক্রোমোজোমগুলি জোর বাঁধা শুরু হয় সমস্ত ক্রোমোজোমগুলি, অর্থাৎ সাইন্যাপসিস শুরু হয়। সাইন্যাপসিস অবস্থায় সেন্ট্রোমিয়ার অঞ্চলে যে সমস্ত ক্রোমোজোমগুলি, সেন্ট্রোমিয়ার ছাড়া বাকি যে সমস্ত অঞ্চলগুলোতে সাইন্যাপটোনমিনাল কমপ্লেক্স গঠন করে দৈর্ঘ্য বরাবর যুক্ত হওয়ার পর যে গঠনটি তৈরি করে তাকে বলা হচ্ছে বাইভ্যালেন্ট। বাইভ্যালেন্ট বা সাইন্যাপসিসে সাহায্য করে একটি বিশেষ গঠন যার নাম হচ্ছে সাইন্যাপটোনমিনাল কমপ্লেক্স বা এসসি সংক্ষেপে। এই এসসি মূলত বিভিন্ন ধরনের, এখানে জিপিং এর মতো কাজ করে, ব্যাগের চেন যেভাবে যুক্ত হয় সেরকম, এবং এসসি বিভিন্ন ধরনের জিপ প্রোটিনের সমন্বয়ে গঠিত। একটু সাইন্যাপটোনমিনাল কমপ্লেক্সের গঠন সম্পর্কে জানা যাক। এটি একটি সাইন্যাপটোনমিনাল কমপ্লেক্সের চিত্র। এখানে দেখতে পাচ্ছি আমরা পরস্পর এই অংশটিতে একটি সিস্টার ক্রোমাটিড এবং এই অংশটি একটি সিস্টার ক্রোমাটিড। এই সিস্টার ক্রোমাটিড দুটি পরস্পর একটি গঠন এই জায়গাটায় দেখতে পাচ্ছি, এখান থেকে এইটুকু যে গঠনটা, এটি হচ্ছে সাইন্যাপটোনমিনাল কমপ্লেক্স। এই সাইন্যাপটোনমিনাল কমপ্লেক্স পরস্পর একটি ক্রোমাটিড থেকে অপর একটি ক্রোমাটিডের
যে নন সিস্টার ক্রোমাটিড যেগুলি থাকে সেগুলির মাঝে পরস্পর জিপিং এর মতো চেন যেভাবে আটকায় ঠিক সেইভাবে জিপিং এর মতো কাজ করে। অর্থাৎ এখান থেকে একটি যুক্ত হয়, অপরটি থেকে আরেকটি এভাবে যুক্ত হয়ে একটি জিপিং এর কাজ করে এবং যে সাইনাপসিস প্রক্রিয়াটিতে সাহায্য করে। সাইনাপটোনেমিনাল কমপ্লেক্সের যে গঠনটি সেটি দেখতে পাচ্ছি আমরা মূলত দুটি গঠন, একটি হলো সেন্ট্রাল এলিমেন্ট বা কেন্দ্রীয় অংশ এবং অপর দুটি হলো দুই পাশে অবস্থিত যে অংশ দুটি সেগুলিকে ল্যাটারাল এলিমেন্ট বলা হয়। আমরা দেখতে পাচ্ছি যে দুটি যে লাল নলাকার গঠন এই দুটি হচ্ছে ল্যাটারাল এলিমেন্ট এবং মাঝের যে ব্লু অংশ এটি হলো সেন্ট্রাল এলিমেন্ট। এবং ল্যাটারাল এলিমেন্ট এবং সেন্ট্রাল এলিমেন্ট পরস্পর কিছু ট্রান্সভার্স ফিলামেন্ট দ্বারা যুক্ত হয়ে থাকে। মাঝে যে কালো সুতোর মতো গঠন এগুলিকে বলা হচ্ছে ট্রান্সভার্স ফিলামেন্ট। প্রতিটি সাইনাপটোনেমিনাল কমপ্লেক্সের যে জায়গাটিতে বিশেষ করে ক্রসিং ওভার হয় সেই জায়গাটিতে একটি বিশেষ গঠন, এটি কিছুই নয়, একটি বেশ কিছু এনজাইমের সমন্বয়ে গঠিত একটি গঠন, যেটি এরকম গ্রিন কালার দিয়ে দেখানো হচ্ছে। এটিকে বলা হয় রিকম্বিনেশন নোডিউল। এটি মূলত দুই ধরনের এনজাইমের সমন্বয়ে গঠিত একটি গঠন। একটি হলো এন্ডোনিউক্লিয়াস, যে অংশটি কি করে, যে নন সিস্টার ক্রোমাটিড অংশগুলি এন্ডোনিউক্লিয়াস তাহলে ভাঙতে সাহায্য করবে, এবং অপর একটি এক ধরনের এনজাইম যাকে বলা হয় লাইগেজ এর সমন্বয়ে গঠিত। তাহলে আমরা বুঝতে পারছি যে সাইনাপটোনেমিনাল কমপ্লেক্সের যে রিকম্বিনেশন নোডিউল সেটি রিকম্বিনেশন কমপ্লেক্সের সমন্বয়ে গঠিত, যে রিকম্বিনেশন কমপ্লেক্স দুই ধরনের উৎসেচক এন্ডোনিউক্লিয়াস এবং লাইগেজের সমন্বয়ে গঠিত। এই এন্ডোনিউক্লিয়াস ক্রসিং ওভারের সময় নন সিস্টার ক্রোমাটিডের অংশগুলিকে ভাঙতে সাহায্য করে এবং লাইগেজ আবার পুনরায় তাদেরকে যুক্ত হতে সাহায্য করে। মিওসিস ওয়ানের প্রোফেজ ওয়ানের অপর গুরুত্বপূর্ণ দশাটি হলো প্যাকাইটিন। প্যাকাইটিনটি টার্মটি এসেছে প্যাকাইজ এবং নিমার সমন্বয়ে। প্যাকাইজ ইকুয়াল টু থিক অর্থাৎ পুরু। নামকরণের কারণ হচ্ছে প্যাকাইটিন উপদশাটিতে ক্রোমোজোমগুলি আরও পুরু এবং ঘন সূত্রাকার গঠন তৈরি করে। তাহলে আমরা প্যাকাইটিন উপদশার অন্যতম প্রধান বৈশিষ্ট্য অবশ্যই বলতে পারবো যে প্যাকাইটিন উপদশাতে ক্রোমোজোমগুলো আরও ঘন এবং মোটা হয়ে ওঠে। তারা ক্রোমোজোম পুরু এবং মোটা হয়, এটি একটি প্যাকাইটিনের বৈশিষ্ট্য। প্যাকাইটিন উপদশায় অপর যে ঘটনাটি ঘটে সেটি হলো এখানে সাইনাপসিস যে গঠনটা শুরু হয়েছিল এর আগের উপদশাটিতে, সেই সাইনাপসিস গঠন এখানে কমপ্লিট হয়, অর্থাৎ ক্রোমোজোমের যে সমস্ত ক্রোমোজোমের যে জোর বাঁধার যে ঘটনাটি সেটি সম্পূর্ণ হয়। এবং জোর বাঁধার ফলে প্রতিটি বাইভ্যালেন্টে যে ক্রোমোজোমগুলি সমস্ত ক্রোমোজোমগুলি জোর বেঁধে যে বাইভ্যালেন্ট গঠন করে, এই বাইভ্যালেন্টে আমরা 4টি ক্রোমাটিড স্পষ্টভাবে দেখতে পাই। চারটি ক্রোমাটিড স্পষ্টভাবে দেখতে পাওয়ার কারণে একটি ক্রোমোজোমে, এই টোটাল বাইভ্যালেন্ট গঠনটিতে 4টি ক্রোমোজোম থাকার কারণে এই যে গঠনটি তৈরি হয় সেটাকে বলা হয় টেট্রাড। তার অপর একটি বৈশিষ্ট্য পেলাম, টেট্রাড গঠন হয়, সাইনাপসিস কমপ্লিট হয় এবং টেট্রাড গঠন হয়। এরপর যে ঘটনাটি দেখব সেটি হলো কায়াজমা গঠন। কায়াজমা গঠন এই প্যাকাইটিন উপদশাতে কায়াজমা গঠন হয়। কায়াজমা কিছুই নয়, যে সমস্ত ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডগুলি যেখানে ক্রসিং ওভার হবে সেই জায়গাটিতে, এখানে ছবিতে দেখতে পাচ্ছি, একটি এক্স আকৃতির গঠন তৈরি করে। এই গঠনটিকে বলা হয় কায়াজমা। কায়াজমা প্যাকাইটিন উপদশায় সর্বাপেক্ষা বেশি গঠিত হয় এবং আস্তে আস্তে কায়াজমাগুলো অবলুপ্ত হতে থাকে। যত ক্রসিং ওভার কমপ্লিট হয় তত কায়াজমাগুলো অবলুপ্ত হতে থাকে। যে সমস্ত জায়গাগুলিতে কায়াজমা গঠিত হয় এই জায়গাগুলিতে
সাইনাপ্টোনামিনাল কমপ্লেক্স সেটিও অ্যাক্টিভ থাকে এবং সাইনাপ্টোনামিনাল কমপ্লেক্সের যে রিকম্বিনেশন নডিউল, যেটি রিকম্বিনেজ নামক উৎসেচকের সমন্বয়ে গঠিত, রিকম্বিনেজ কিছুই নয়, দুটি রিকম্বিনেজ আবার দুটি উৎসেচকের সমন্বয়ে গঠিত, একটা হলো এন্ডোনিউক্লিয়াস এবং অপরটি হলো লাইগেজ। এই সাইনাপ্টোনামিনাল কমপ্লেক্সের রিকম্বিনেজ যেটি, এর এন্ডোনিউক্লিয়াস অংশ ক্রসিং ওভার ঘটানোর জন্য একটি নন সিস্টার ক্রোমাটিডের একটি যে অংশগুলিকে কাট করে এবং তারপরে পরস্পর অংশ বিনিময়, খণ্ড বিনিময় হয়, অর্থাৎ একটি নন সিস্টার ক্রোমাটিড এটি থেকে এই ক্রোমাটিডটিতে যাবে এবং এই ক্রোমাটিডটির ব্ল্যাক টির যে অংশটি এটি রেড অংশে আসবে এবং খণ্ড বিনিময়ের মাধ্যমে যে ক্রসিং ওভার ঘটনাটি সেটি সম্পূর্ণ হয়। এরপর ক্রসিং ওভার কমপ্লিট হলে আস্তে আস্তে যে সাইনাপ্টোনামিনাল কমপ্লেক্স এটি আস্তে আস্তে দ্রবীভূত হয়, অর্থাৎ আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যায়। প্যাকাইটিনের শেষের দিকে অন্তিম পর্যায়ে আস্তে আস্তে ধীরে ধীরে যে সেন্ট্রোজোম দুটি সেটিও পরস্পর থেকে দূরে সরতে থাকে আরও এবং অ্যাস্টার গঠনকে ধীরে ধীরে কমপ্লিট করে। সেন্ট্রোজোম দূরে সরে, অ্যাস্টার যে গঠন সেটিকে কমপ্লিট করতে থাকে। তাহলে আমরা যে ঘটনাগুলি পেলাম প্যাকাইটিন উপদশায়, সেটি হলো প্যাকাইটিনে প্রথম কথা টার্মটি থেকে আসছে, প্যাকাইস শব্দের অর্থ পুরু, ক্রোমোজোমগুলি ধীরে ধীরে পুরু হয়। এই পর্যায়ে সাইনাপসিস যে ঘটনাটি সেটি কমপ্লিট হয়। সাইনাপসিসের ঘটার ফলে বাইভ্যালেন্ট যে অংশ, বাইভ্যালেন্টে 4টি ক্রোমাটিড যুক্ত থাকে যেটিকে টেট্রাড বলে, অর্থাৎ টেট্রাড গঠন হয়। পরবর্তী গঠন যেটি কায়াজমা গঠিত হয়, যে জায়গাগুলিতে ক্রসিং ওভার হয় সেখানে এক্স আকৃতির একটি গঠন দেখতে পাই, এই এক্স আকৃতির গঠনটিকে বলা হয় কায়াজমা। কায়াজমা অঞ্চলে রিকম্বিনেজ সাইনাপ্টোনামিনাল কমপ্লেক্সের গঠন কমপ্লিট হয় এবং সাইনাপ্টোনামিনাল কমপ্লেক্সের রিকম্বিনেজ যে উৎসেচকের সক্রিয়তা লক্ষ্য করা যায়। রিকম্বিনেজ দুটি উৎসেচকের সমন্বয়ে গঠিত, এন্ডোনিউক্লিয়াস ও লাইগেজ। এন্ডোনিউক্লিয়াস অংশটি একটি সিস্টার নন সিস্টার ক্রোমাটিডের একটি অংশকে ভাঙতে এবং লাইগেজ অংশটি ভাঙা অংশের সঙ্গে আবার জোড়া লাগাতে নতুন করে রিকম্বিনেশনে সাহায্য করে, সেই কারণে রিকম্বিনেজ কমপ্লেক্স নাম। এরপর আমরা ক্রসিং ওভারের কয়েকটি প্রকারভেদ দেখব। বিভিন্ন প্রকার ক্রসিং ওভার দেখতে পাওয়া যায়, তার মধ্যে যেমন মোনোকায়াজমেটিক টার্মটি থেকে বোঝা যাচ্ছে যদি ক্রসিং ওভারে একটি মাত্র কায়াজমা গঠনের মাধ্যমে ক্রসিং ওভারটি ঘটে সেক্ষেত্রে তাকে বলা হবে মোনোকায়াজমেটিক। যেমন এখানে একটি দেখতে পাচ্ছি আমরা, এই অবস্থাটিকে বলা হবে মোনোকায়াজমেটিক। অপর একটি টার্ম পলিকায়াজমেটিক। পলিকায়াজমেটিক বলা হবে, টার্মটি থেকে বোঝা যাচ্ছে যদি একাধিক ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর একাধিক কায়াজমা গঠনের মাধ্যমে ক্রসিং ওভার হয়, যেমন এখানে দেখতে পাচ্ছি একটা হয়েছে, এখানে আরেকটা হয়েছে, এরকম অবস্থাকে বলা হবে ক্রসিং ওভারকে পলিকায়াজমেটিক ক্রসিং ওভার বলা হবে। বিপরীত ক্রসিং ওভার বা রেসিপ্রোকাল ক্রসিং ওভার, বিপরীত বা রেসিপ্রোকাল ক্রসিং ওভার, এক্ষেত্রে কি হবে, ক্রোমোজোমটির নন সিস্টার ক্রোমাটিডের একজোড়া নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে একাধিকবার, অর্থাৎ এক্ষেত্রে এই অংশটি যদি আরেকবার ক্রসিং ওভারে অংশগ্রহণ করে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটো জায়গায় ক্রসিং ওভারটি হচ্ছে, এখানে একটি এবং এই জায়গাটা একটি। এই রকম ক্রসিং ওভারকে বিপরীত ক্রসিং ওভার বলা হবে। অপর একটি ক্রসিং ওভার হলো পরিপূরক বা কমপ্লিমেন্টারি। এটিও টার্মটি থেকে বোঝা যাচ্ছে, পরিপূরক বা কমপ্লিমেন্টারি ক্রসিং ওভার। এক্ষেত্রে ক্রসিং ওভারটি মনে করলাম আমরা এরকম একটি একজোড়া নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে হলো এবং এটি যদি আবার এই ক্রোমাটিডটি এবং এই ক্রোমাটিডটির মধ্যেও হয় ক্রসিং ওভারটি, তাহলে অর্থাৎ দুটো আলাদা আলাদা যে নন সিস্টার ক্রোমাটিড দুই জোড়ার মধ্যেই যদি
ক্রসিং ওভার সম্পন্ন হয় তখন তাকে পরিপূরক বা কমপ্লিমেন্টারি ক্রসিং ওভার বলা হবে। মিওসিসের প্রোফেজ 1 এর চতুর্থ উপদশা ডিপ্লোটিন। এই ডিপ্লোটিনে যে ঘটনাটি ঘটে, যে সমসমস্ত ক্রোমোজোমগুলি জোর বেঁধেছিল প্যাকাইটিনে, তারা পরস্পর বিকর্ষণের ফলে প্রথমত দূরে সরতে থাকে, অর্থাৎ বাইভ্যালেন্ট যে ক্রোমোজোম, বাইভ্যালেন্টের ক্রোমোজোম দুটি দূরে সরতে থাকে এবং দূরে সরতে থাকার ফলে এদের মধ্যে যে এক্স অক্ষরের মতো কায়াসমা যে অংশগুলি, এগুলো কি হয়, আরো সুস্পষ্ট হতে থাকে। অর্থাৎ দ্বিতীয় বৈশিষ্ট্য, কায়াসমার গঠন স্পষ্ট হয়, আরো স্পষ্ট হতে থাকে। একই দিকে যত ডিপ্লোটিন উপদশা এগোয় কায়াসমা গঠন স্পষ্ট হয়, অন্যদিকে আবার কায়াসমার সংখ্যা কমতে থাকে, অর্থাৎ যত ক্রসিং ওভার হয়ে যাবে তত কায়াসমাগুলো কি হবে, আস্তে আস্তে কমতে থাকবে। অপর একটি বৈশিষ্ট্য, এই যে কায়াসমাগুলো কমে যাওয়ার কারণ হলো কায়াসমা অংশগুলো, এই অ্যাটাচমেন্টগুলো এক্স আকৃতি, এরা কি হবে, পরস্পর কেন্দ্রের দিক থেকে, ভিতরের দিক থেকে আস্তে আস্তে ক্রোমোজোমের প্রান্ত ভাগের দিকে, এই দিকগুলোতে এগোতে থাকবে। অর্থাৎ এই যে অংশটা, এটি আস্তে আস্তে এগোতে থাকবে। অর্থাৎ এখানে আছে, তারপরে দেখা যাচ্ছে পরবর্তীতে হয়তো আরো প্রান্তর দিকে এগোবে, তারপরে দেখা যাচ্ছে আরো প্রান্তর দিকে এগোলো। এই ঘটনাটিকে বলে টার্মিনালাইজেশন। তাহলে টার্মিনালাইজেশন ঘটনাটি আমরা ডিপ্লোটিন উপদশাতে দেখতে পাবো। অপর একটি ঘটনা, যেহেতু ক্রসিং ওভার কমপ্লিট হতে থাকে, যেটি প্যাকাইটিন উপদশায় ঘটেছিল, তাই এই উপদশাতে আস্তে আস্তে যে সাইনাপ্টোনামিনাল কমপ্লেক্স, এর যে উপাদানগুলি আস্তে আস্তে কি হয়, ধীরে ধীরে দ্রবীভূত হতে থাকে। ক্রসিং ওভার যত কমপ্লিট হয় তত যে সাইনাপ্টোনামিনাল কমপ্লেক্স অংশগুলি দ্রবীভূত হতে থাকে এবং ক্রসিং ওভারের যে ঘটনাটি সেটি সম্পূর্ণ হয়। তাহলে যে ঘটনাগুলি আমরা পেলাম, ডিপ্লোটিন উপদশায় বাইভ্যালেন্ট দূরে সরতে থাকে, ক্রমশ বিকর্ষণের ফলে ক্রোমোজোমগুলি দূরে সরতে থাকে এবং তার ফলে কায়াজমার গঠন স্পষ্ট দেখা যায়, কায়াজমার সংখ্যা আস্তে আস্তে কমতে থাকে, ভিতরের দিকে কায়াজমাগুলো আগে কমতে থাকে সংখ্যায়, টার্মিনালাইজেশন হয়, অর্থাৎ কায়াজমা যে অংশটি সেটি ক্রোমোজোমের প্রান্তভাগের দিকে এগিয়ে যায় এবং ক্রসিং ওভারের যে সংখ্যা, ক্রসিং ওভার কমপ্লিট হতে থাকে, তার ফলে যে সাইনাপ্টোনামিনাল কমপ্লেক্স, এটি আস্তে আস্তে ধীরে ধীরে দ্রবীভূত হতে থাকে। প্রোফেজ 1 এর অন্তিম উপদশাটি হলো ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিসে আমরা যে ঘটনাগুলি দেখতে পাবো, প্রথমত কায়াজমার সংখ্যা কমা শুরু হয়েছিল এর আগের উপদশাটিতে, ডায়াকাইনেসিসের ডিপ্লোটিন উপদশাতে, সেই কায়াজমার সংখ্যা আরো কমতে থাকে। দ্বিতীয়ত, ডায়াকাইনেসিসে কায়াজমাগুলো ক্রোমোজোমের একেবারে শেষ প্রান্তে গিয়ে অবস্থান করে। দেখা যায় কায়াজমা একেবারে শেষ প্রান্তে অবস্থান করবে। তারা এই রকম জায়গায় অবস্থান করছে কায়াজমা একদম শেষ প্রান্তে, অর্থাৎ যে টার্মিনালাইজেশনের ঘটনাটা, সেটা প্রায় শেষের দিকে। টার্মিনালাইজেশন যে ঘটনাটি, সেটি সমাপ্ত হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে টার্মিনালাইজেশন একদম কমপ্লিট হয়, টেলোমিয়ার পোরশনে গিয়ে কায়াজমাগুলো অবস্থান করে। স্পিন্ডল গঠন
সেটি মোটামুটি সমাপ্ত হয়ে যায়, অর্থাৎ দুই প্রান্তে দুটো পোলে যে সেন্ট্রোজোমগুলো অবস্থান করে এবং স্পিন্ডলগুলির গঠন সেটি কমপ্লিট হয়। নিউক্লিয়াসের ক্ষেত্রে নিউক্লিওপর্দা এই পর্যায়ে গিয়ে অবলুপ্তি শুরু হয়। এই পর্যায়ে নিউক্লিওপর্দা অবলুপ্তি করতে শুরু করে এবং নিউক্লিওলাস সেটিও অবলুপ্ত হয়। হয় নিউক্লিওলাস অবলুপ্ত হয় বা কোনো ক্রোমোজোমের সঙ্গে অ্যাটাচ অবস্থায় থাকে না। এইগুলো যে প্রোফেজ 1 কমপ্লিট হয়ে গেল ডায়াকাইনেসিস হওয়ার মাধ্যমে। এরপরে প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলাফেজ 1 যেটা মিওসিস 1 এর এবং মিওসিস 2 এর বাকি যে ঘটনাগুলি সেগুলি মোটামুটি মাইটোসিসের মতো একই রকম, তাই আর নতুন করে আলোচনা করছি না। বাকি যে ঘটনাগুলো অর্থাৎ এই মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলাফেজ 1 এবং মিওসিস 2 এর যে ঘটনাগুলো এগুলো বই থেকে পড়ে নিতে বলছি তোদেরকে। এখানেই প্রোফেজ 1 শেষ করলাম।